আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় নিহত ৬৭ ফিলিস্তিনি শিশু, জানালো জাতিসংঘ। ইরানের হাতে সুপার মিসাইল, ঘুম ছুটেছে নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মেঘ। চীনা আগ্রাসন, সীমান্তে বাংকার নির্মাণে উত্তাপ, পাল্টা প্রস্তুতি ভারতের। শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন। ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান চায় রাশিয়া। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বলল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলের হামলায় নিহত ৬৭ ফিলিস্তিনি শিশু, জানালো জাতিসংঘ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছেন, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায় অন্তত ৬৭ জন শিশু নিহত হয়েছে। ইউনিসেফের মুখপত্র রিকার্ডো পিরেজ জেনেভায় শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, নিহত শিশুদের মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিসের এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় মারা যাওয়া নবজাতক কন্যা শিশু। এছাড়াও এর একদিন আগে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন স্থানে চালানো হামলায় আরও ৭ শিশু প্রাণ হারিয়েছে। পিরেজ বলেন, এগুলো কেবল সংখ্যা নয়, প্রতিটি শিশু ছিল একটি পরিবার, একটি স্বপ্ন, একটি জীবন। হঠাৎ করেই সহিংসতায় সব শেষ হয়ে গেছে। জাতিসংঘ জানায় ২০২৩ সালের অক্টোবরে গাজায় সংঘটিত যুদ্ধের পর থেকে মোট ৬,৪০০ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত। শুক্রবার গাজা উপত্যকার তুফা ও সুজাইয়ার মতো উত্তরের এলাকায় ৩০০ মিটার পর্যন্ত ঢুকে পড়েছে ইসরায়েলি সাঁজোয়াজান। গাজা সিটি কর্তৃপক্ষ বলছে, ইউরোলাইন পশ্চিম দিকে ঠেলে সামরিক এলাকা ইচ্ছাকৃতভাবে সম্প্রসারণ করা হচ্ছে, যার ফলে নিরাপদ ভেবে থাকা পরিবারগুলো আবারও বাস্তুচ্যুত হচ্ছে। পূর্ব জেরুজালেমের কফর আকাবে ফিলিস্তিনি কিশোরদের গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাবলুসের কাছে এক বাসিন্দাকে তার বাড়িতে ঢুকে গুলি করা হয়েছে এবং লাশ দ্রুত স্থানান্তর করা হয়েছে। রেড ক্রিসেন্টের সদস্যদের ঘটনাস্থলে প্রবেশের অনুমতিও দেওয়া হয়নি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তুবাস, জর্ডান ভ্যালি এবং বেথলেহেম সহ বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার, টিয়ার গ্যাস ব্যবহার এবং অসুস্থ মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হুয়ারা ও আবুফলা এলাকায় ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। ইউনিসেফের এই সতর্কবার্তা নতুন করে মনে করিয়ে দিয়েছে, গাজার শিশুরা এখনও সবচেয়ে বেশি ঝুঁকিতে এবং শান্তি কার্যকর হওয়া সত্ত্বেও সহিংসতা থামেনি। ইরানের হাতে সুপার মিসাইল, ঘুম ছুটেছে নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মেঘ। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে যে খবরটি উঠে আসছে, তাতে নতুন করে পারমাণবিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে। ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং তাদের একটি নতুন অস্ত্রের প্রদর্শনীর পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তেহরান সম্প্রতি তাদের সামরিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ইরান উন্মোচন করেছে তাদের অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইলের একটি উন্নত সংস্করণ, যার পাল্লা প্রায় ১,২০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই মিসাইলের মূল বিশেষত্ব হল এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি দ্বারা চালিত এবং এর ওয়ারহেড বা বিস্ফোরক অংশ এমনভাবে ডিজাইন করা হয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যে আঘাত করতে সক্ষম। এর নাম দেওয়া হয়েছে শহীদ হাজ কাসিমের বর্ধিত সংস্করণ। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই মিসাইলটিকে অত্যাধুনিক ন্যাভিগেশন সিস্টেম দিয়ে সজ্জিত করা হয়েছে, যা ইলেকট্রনিক যুদ্ধ প্রতিরোধেও সক্ষম। এই নতুন অস্ত্রের উন্মোচন এমন এক সময় হল যখন মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা চরমে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মিসাইল প্রদর্শন ইরানের প্রতিরক্ষা নীতিরই অংশ। তেহরানের বার্তা স্পষ্ট, ইরানের ওপর যে কোনো আক্রমণ হলে তার আরও জোরালো প্রতিশোধ নেওয়া হবে, যা ইসরায়েলের আগে দেখেনি। এছাড়াও ইরান তাদের প্রতিরক্ষা ক্ষমতা বাড়াতে ড্রোন ক্যারিয়ার ও যুদ্ধবিমানের মতো সামরিক সরঞ্জাম যুক্ত করেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা ইসরায়েলের কপালে চিন্তা রেখা ফেলেছে, বিশেষত ইসরায়েলের প্রধান শত্রু ইরান যখন ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো প্রক্সি গ্রুপকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরাসরি ইরানকে সতর্ক করে বলেছেন, হুতিরা তাদের পৃষ্ঠপোষক ইরানের নির্দেশ ও সমর্থনে কাজ করছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল চুপ থাকবে না এবং ইরানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য যা করার দরকার তাই করা হবে। নেতানিয়াহু পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য এক নতুন মোড়।
ইরান একদিকে তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে, অন্যদিকে নেতানিয়াহু সরাসরি পদক্ষেপের হুমকি দিচ্ছেন। আন্তর্জাতিক মহল এই পরিস্থিতিতে চরমভাবে উদ্বিগ্ন। এই উত্তেজনা কি একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে নিয়ে যাবে, নাকি কোনো নতুন দ্বিপক্ষীয় সমাধান আসবে, সেটাই এখন দেখার বিষয়। চীনা আগ্রাসন, সীমান্তে বাংকার নির্মাণে উত্তাপ, পাল্টা প্রস্তুতি ভারতের। ভারত চীন সীমান্তে ফের উত্তেজনা তুঙ্গে। দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যেই এবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি বরাবর চীনা পিপলস লিবারেশন আর্মি বা পিএল-এর বাংকার নির্মাণের খবর সামনে এসেছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এটি একটি বড় যুদ্ধের প্রস্তুতি। চীন যখন স্থিতাবস্থা লঙ্ঘন করে চলেছে, তখন পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে ভারত। নির্ভরযোগ্য সূত্র মারফত জানা গিয়েছে, পূর্ব লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশের বেশ কিছু সংবেদনশীল এলাকায় চীন নতুন করে স্থায়ী সামরিক কাঠামো তৈরি করছে। এর মধ্যে রয়েছে কংক্রিটের শক্তিশালী বাংকার, শেল্টার এবং গোলাবারুদ মজুত করার গোপন ভাণ্ডার। সাম্প্রতিক উপগ্রহ চিত্রগুলিও প্রমাণ দিচ্ছে যে এলএসির একেবারে কাছাকাছি এলাকাগুলিতে রাতারাতি নতুন সামরিক পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিপুল সংখ্যক বাংকার প্রমাণ করে যে চীন স্বল্প সময়ের জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তাদের এই পদক্ষেপ সরাসরি 1996 এবং 2012 সালের চুক্তিগুলির লঙ্ঘন, যেখানে সীমান্তে সামরিক কাঠামো তৈরি না করার কথা বলা হয়েছিল। ভারতের পাল্টা ব্যবস্থা ও প্রস্তুতি। চীনের আগ্রাসনের জবাবে চুপ করে বসে নেই ভারতও। পরিস্থিতি মোকাবিলায় ভারত সরকার ও সেনাবাহিনী একাধিক বড় পদক্ষেপ নিয়েছে। চীন যেসব এলাকায় বাংকার তৈরি করছে, তার ঠিক বিপরীতে ভারতীয় সেনাবাহিনীও T-90 ভীষ্ম ট্যাঙ্ক এবং K-9 বজ্র শেল্প প্রোপেলড হাউইটজার আবান মোতায়েন করেছে। সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম দ্রুত পৌঁছানোর জন্য ভারত সরকার নতুন রাস্তা, সেতু এবং টানেল তৈরির কাজ জোর গতিতে চালাচ্ছে। সামরিক পরিকাঠামোর নিরিখে চীনকে টেক্কা দেওয়াই এখন লক্ষ্য। লাদাখ সেক্টরে ভারতীয় বায়ুসেনা বা IAF তাদের ফরওয়ার্ড বেসগুলিতে রাফাল এবং সুখোইয়ের মতো ফাইটার জেট প্রস্তুত রেখেছে। পরিস্থিতি বুঝে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য চলছে লাগাতার মহড়া। জানা গিয়েছে, অতিরিক্ত প্রায় 35,000 সেনাজওয়ানকে উঁচু পাহাড়ের কঠিন আবহাওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে এবং তাদের সীমান্ত বরাবর মোতায়েন করা হচ্ছে। একদিকে সামরিক প্রস্তুতি চললেও অন্যদিকে কূটনৈতিক স্তরে উত্তেজনা কমানোর চেষ্টা চলছে। যদিও একাধিক কোর কমান্ডার স্তরের বৈঠকেও চীনকে বাংকার নির্মাণ থেকে বিরত করা যায়নি। আন্তর্জাতিক মহল মনে করছে, ভারত ও চীনের মধ্যে এই সামরিক প্রতিযোগিতা এশিয়ার শান্তির জন্য বড় হুমকি। দুই দেশের এই মুহূর্তে প্রয়োজন আরও সংবেদনশীলতা দেখানো। তবে চীনের প্রতিটি উস্কানির উপযুক্ত জবাব দিতে ভারত প্রস্তুত। সীমান্তে ভারতের সক্রিয় প্রতিরক্ষা নীতি এখন স্পষ্ট বার্তা দিচ্ছে। শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে ইউক্রেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে কঠিন চাপের মুখে পড়েছে ইউক্রেন। ওয়াশিংটনের সমর্থন হারানো অথবা দেশের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জন, এই দুয়ের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা মহান সংকটে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে বলেন, কিয়েভকে 1 সপ্তাহের মধ্যেই পরিকল্পনাটি মেনে নিতে হবে। তিনি জানান, বৃহস্পতিবারই ছিল ইউক্রেনের জন্য যথোপযুক্ত সময়সীমা। ট্রাম্প পরে জনগণকে বলেন, শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, তাই সময় কম। ওই পরিকল্পনা তাকে গ্রহণ করতে হবে। যদি পছন্দ না হয় তাহলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ওভাল অফিসে আমি তাকে বলেছিলাম, তোমার হাতে কার্ড নেই। শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভলোডিমির জেলেনস্কি বলেন, এখন ইউক্রেনকে হয় মর্যাদা হারানো, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এই পরিকল্পনা দুইটি বিষয়, আমাদের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমি দিনরাত লড়াই করব। নাম প্রকাশে অনিচ্ছুক 2 জন যুক্তরাষ্ট্রীয় কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইউক্রেন প্রস্তাবটি না মানলে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য বিনিময় ও অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধান চায় রাশিয়া।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আবারও গত জুন মাসে ইরানের পরমাণু স্থাপনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার ২০ নভেম্বর মস্কোতে এক সংবাদ সম্মেলনে তিনি পরমাণু কর্মসূচির ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের উপর জোর দিয়েছেন। শুক্রবার ২১ নভেম্বর রুশ সংবাদ সংস্থা তাস বলছে, সম্প্রতি রুশ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ফোন আলাপে ইরানের পরমাণু কর্মসূচি ও সংশ্লিষ্ট আলোচনার বিষয় উঠে আসে। এই প্রসঙ্গে জাখারোভা বলেন, ইরানের পারমাণবিক ইস্যুর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের বিষয়ে মস্কো প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন যে মস্কো বারবার পশ্চিম এশিয়ার স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ মারিয়ার উপরাধীর আবর্তনের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন, বিশেষ করে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে থাকা স্থাপনাগুলিতে যে কোনো সামরিক আক্রমণ অগ্রহণযোগ্য। জাখারোভা উল্লেখ করেন, আত্মরক্ষার দাবি তুলে যুক্তরাষ্ট্র যে ইরানের পরমাণু স্থাপনে সামরিক হামলা চালিয়েছে তা শুধু আন্তর্জাতিক অপ্রসার ব্যবস্থাকে গভীর সংকটে ঠেলে দেয়নি, বরং পরমাণু অস্ত্র নিয়ে করা এনপিটি চুক্তির নীতিকেও ক্ষতিগ্রস্ত করেছে। রুশ এই দুইদিক আরও বলেন যে কিছু বিদেশি পক্ষ ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলেও তেহরান এখনও সংলাপকেই প্রাধান্য দিচ্ছে এবং মনে করে যে পারস্পরিক উদ্বেগ বিবেচনা করে সমান মর্যাদার আলাপ আলোচনার ভিত্তিতেই জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা সম্ভব। জাখারোভা আরও উল্লেখ করেন, আলোচনা পুনরায় শুরু করতে হলে ইরানকে অবশ্যই গুরুত্বপূর্ণ নিশ্চয়তা পেতে হবে যে তাদের পরমাণু স্থাপনাগুলি আর কখনো মিসাইল বা বিমান হামলার লক্ষ্যবস্তু হবে না। তিনি আরও জোর দিয়ে বলেন, পশ্চিম দেশগুলিকে নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির ভাষা বাদ দিয়ে ইরানের সাথে আবারও কূটনীতির পথে ফিরে আসতে হবে। হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে যা বলল পাকিস্তান। সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড আদেশ ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। মানবতা বিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে হওয়া এই রায়কে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে দেশটি। ইসলামাবাদ বলেছে, বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই এই সমস্যা মোকাবিলা করতে সক্ষম। শুক্রবার ২১ নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন। এর আগে বিগত সোমবার জুলাই মাসের সময় মানবতা বিরোধী মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বলা হয়েছে, গত বছর ছাত্রদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে তিনি প্রাণঘাতী হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন। আগামী ফেব্রুয়ারি শুরুর দিকে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা এবং তার আগে হওয়া এই রায়কে গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হচ্ছে। এমন অবস্থায় শুক্রবার নিয়মিত সাক্ষ্যপাত্র তাহির আন্দ্রাবি বলেন, এ বিষয়ে একাধিক প্রশ্ন এসেছে। তিনি বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেরাই নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম। ১৫ মাস আগে ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার জন্য হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। ওই আন্দোলনে হাজারো মানুষ নিহত হয়েছিল। রায়ের পর বাংলাদেশ সরকার ভারতকে জানিয়েছে তাকে ফেরত না পাঠানো অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ হিসাবে বিবেচিত হবে এবং বিচার প্রক্রিয়ার প্রতি অবমাননা হিসাবে বিবেচিত হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।